অভিষেক বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদেরকে নিয়ে কথা বলছে, শুধু ডোনাল্ড ট্রাম্পও শান্তির কথা বলছে শুনলাম কিছুদিন আগে। পার্থ চ্যাটার্জি তো এক সময় কি শৃঙ্খলা কমিটির সচিব না ইত্যাদি কি সব ছিলেন। ফলে কি বলছে বিষয় না, বিষয় হচ্ছে কি করছে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল চা বাগান যেভাবে ধুঁকছে, চা বাগানগুলোকে রিভাইভ করা, চা বাগানগুলো শ্রমিকদের পাশে দাঁড়ানো, এই বিষয়তে রাজ্য সরকারের ভূমিকা কি, বা চা বাগানের অন্তর্গত বিভিন্ন জায়গাতে যে সরকারি স্কুলগুলো ছিল সেগুলো যেভাবে কার্যত মানে ঝাপবন্ধ হয়ে যাচ্ছে সেখানে তাদের ভূমিকা কি, এই প্রশ্নটা অনেক বেশি আজকে মানুষের সামনে আসছে এবং যেখানে তৃণমূলের কাছে কোনো উত্তর নেই। এই যে প্রতিশ্রুতি তারা দিচ্ছে, এটা মিথ্যে প্রতিশ্রুতি নয়, কারণ অভিষেক ব্যানার্জি বলছেন তৃণমূল কংগ্রেস মরে যাবে তবু সাধারণ মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেবে। 2021 সালে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি হবে, একটা চাকরি দিতে পারলো, ডবল তো ছেড়ে দিন, তো মিথ্যাই প্রতিশ্রুতি। 2011 সালের আগে বলেছিলেন ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে নতুন বড় বড় শিল্প আসবে, করতে পারলেন না তো। মুখ্যমন্ত্রী বললেন সিএ মানবো না, তারপরে এসআইআর মানবো না, ওয়াকফ বিল মানবো না। মুখ্যমন্ত্রীর কোন কথার বাস্তবতা আছে, বিজেপিরই বা কোন কথার বাস্তবতা আছে? বলেছিল তৃণমূলের সব চোরেদেরকে জেলে ঢোকাবো, এখন দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে বলেছিল তাদেরকে নিজেদের দলে নিয়ে নেতা বানিয়ে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দুই দলের নেতাদের কথার কোনো বাস্তবতা নেই। এবং যে প্যাটিস বিক্রেতাকে নিয়ে আপনি লড়াই করেছিলেন তার মার খাওয়ার পরে, অভিষেক ব্যানার্জি বললেন এই যে গীতাপাঠের মঞ্চে প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছে তার জবাব পশ্চিমবাংলা দেবে। মানে পুলিশ দেবে না, পশ্চিমবাংলা দেবে। আপনি বললেন লড়াই করেছিলাম, হ্যাঁ ঠিক, কমপ্লেন করেছিলাম, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রীর পুলিশ মানে মুখ্যমন্ত্রী সরকারের নির্দেশেই, তৃণমূলের সরকারের নির্দেশে যে যত সুন্দরভাবে দুকুল বাঁচিয়ে চললেন, অর্থাৎ মানে সাধারণ মানুষের মধ্যে রিয়াকশন তৈরি হচ্ছে যে একজন গরিব মানুষ তার গিয়ে রুটি রোজগার সব উল্টে দিল, সেখানে গিয়ে মারধর করলো, আবার আরএসএস কে সন্তুষ্ট করতে হবে, ফলে রাত্রিবেলায় গিয়ে অ্যারেস্ট করলো, এমন ভাবে করলো যাতে পরের দিনকে বেলটা পেয়ে গেল। আর আমাদেরকে জানাইও নি স্বাভাবিকভাবে। দেখুন সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে সরকার কি করছে। কলকাতার বুকে মব লিঞ্চিং, এই তো কথা। সরকার কি করছে? সরকারকে তো এর দায় নিতে হবে, সরকারকে তো এর উত্তর দিতে হবে। পশ্চিমবাংলার বুকে একের পর এক দাঙ্গা, শামসেরগঞ্জের দাঙ্গা এই সরকারের আমলে হয়েছে। সরকার কি ভূমিকা পালন করেছে, সরকারের পুলিশ কি ভূমিকা নিয়েছে? দাঙ্গাবাজরা দাঙ্গা করবে, কিন্তু সরকারের পুলিশ কি করছিল? পুলিশ দাঙ্গা হতে দিয়েছে কেন? না তাতে তৃণমূলেরও সুবিধা, বিজেপিরও সুবিধা। এবং আমরা দেখেছি যে এ রাজ্যে কিছু ঘটলে তার সরকারের এগেইনস্টে মামলা হয়, এবং অভিষেক ব্যানার্জি সেই যারা মামলা করে সেখানেই বললেন যে যতই মামলা করা হোক না কেন বাংলায় আবার তৃণমূল কংগ্রেস জিতবে, তারাই ক্ষমতায় আসবে। দেখুন অভিষেক ব্যানার্জিকে ভোটে হারানোর জন্য তো কেউ মামলা করেনি, মানে ভোটে জেতা হারার জন্য তো কেউ মামলা করে না। কোনো দুর্নীতি বা কেউ কোনো অধিকার থেকে বঞ্চিত হলে তারা আদালতে শরণাপন্ন হন। এখন আদালত সেই মামলার রায় দেন, আবার এটাও ঠিক রায় দেওয়ার পরে যে তদন্ত হয় সেখানে কি ইডি আর সিবিআই সেটিং হয়ে যায় কেন্দ্রীয় সরকারের সাথে। ফলে উনি সেই অডাসিটিটা পেয়েছেন, উনি বুঝতে পেরেছেন এতদিন ধরে ইডি সিবিআই কে সেটিং করে রাখা যায়, তাই জন্য উনি আজকে বলছেন এই সব কথা। সেই কারণে কি অমিত শাহকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল কেন এত দুর্নীতির পরে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয় না, তখন তিনি এড়িয়ে গেলেন, বিরক্ত হলেন, বললেন ইডি সিবিআই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা সঠিক সময় ব্যবস্থা নেবে। দুটো কথা বলতে পারি। এক, আপনি ওগবধূ সুন্দরী সিনেমাটা দেখেছেন? ওগবধূ সুন্দরী সিনেমাতে ওই যে এ বি সি ডি ই এফ বলতো, তাতে যে 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 শব্দগুলো বলতে অসুবিধা হতো, হ্যাঁ সেগুলো কেটে খেয়ে নিত, আর যেগুলো যেগুলো বলতে পারতো সেগুলো বলতো। আপনি বিজেপির নেতাদেরকে সেই প্রশ্নই করতে পারবেন যাতে ওরা বিশাল বড় বড় লম্বায় চওড়ায় ডায়লগ দিতে পারবে। 2021 সালে বলেছিল পিসি ভাইপোকে জেল খাটাবো, আজকে বাইরে সব ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আজকে আপনি শুভেন্দু অধিকারীকে একবারও বলতে শুনছেন যে ভাইপোকে জেলে পাঠাবো? কারণ ভাইপোকে শুভেন্দু অধিকারী কি জেলে পাঠাবেন? ভাইপোকে নরেন্দ্র মোদী জাপানে পাঠিয়েছিল অপারেশন সিঁদুরের প্রচার করবার জন্য। যাদের হাতে চোরেদের বিরুদ্ধে তদন্ত করবার রায় দিয়েছিল তারা তো সিটিং করে বসে রয়েছে। লক্ষ্য একটাই, সিপিআইএম কে শূন্য করে রাখো। তাতে বাংলার মানুষও শূন্য হচ্ছে, বাংলার মানুষের আর্থসামাজিক অবস্থা তা পিছনের দিকে যাচ্ছে, বাংলার কোনো লাভ হচ্ছে না। কারণ বিজেপির সাথে সিপিএম এর মতাদর্শগত লড়াই। অবশ্যই যদি মতাদর্শের লড়াইয়ের দিক আপনি দেখেন, তাতে একমাত্র একদিকে থাকবে বিজেপি আর একদিকে থাকবে সিপিএম, কোনো তৃণমূল ইত্যাদির কোনো গল্প নেই। তো স্বাভাবিক বিষয়। যে কারণে বিজেপি বলেছিল যে গোটা ভারতবর্ষের এত রাজ্য জেতবার পরেও আমরা এত মজা পাইনি, ত্রিপুরায় সিপিএম কে হারিয়ে আমরা যে মজা পেয়েছি। তার কারণ কি? তার কারণ আরএসএস
বা সেই সময়তে মানে স্বাধীনতার অনেক আগে তাদের মূল শত্রু কারা? তাদের মূল শত্রু হচ্ছে মুসলিম, খ্রিস্টান, কমিউনিস্ট, ঘোষিত মানে শত্রু তাদের। তো স্বাভাবিকভাবেই তারা এই পন্থা গ্রহণ করবার চেষ্টা তারপরে করছে। দিনের পর দিন এভাবেই সাধারণ মানুষের রুটি রুজির কথাকে ছাপিয়ে বিজেপি চেষ্টা করে চলবে এইভাবে ধর্মের রাজনীতি। সেটাই তো হচ্ছে। আপনি শেষ 5 বছরে আপনি গরিব, কষ্ট করে থাকা, বেঁচে থাকা মানুষের লড়াইয়ের কথা আপনি শুনতে পেয়েছেন? বেকার ছেলে মেয়েদের চাকরির কথা আপনি আলোচনায় পেয়েছেন? মানুষ কি ভয়ঙ্কর কষ্টের মধ্যে রয়েছে, জিনিসের যে হারে দাম বাড়ছে আপনি এসব আলোচনায় দেখতে পান? সন্ধ্যাবেলা টিভি খুলবেন, দেখবেন কে কটা মন্দির বানিয়েছে আর কে কটা মসজিদ বানিয়েছে। সরকারগুলো দেখে মনে হচ্ছে ক্লাব কমিটি হয়ে গেছে, সে কেন্দ্রের সরকার বলুন আর রাজ্যের সরকার বলুন, কম্পিটিশন চলছে। বামেরাও তো ইস্যুগুলোকে ঠিক করে কাজে লাগাতে পারছে না। আমি ওই যে দেখুন, আমি বারবার একটা কথা বলি যে আপনারা এই যে অনেকবার জিজ্ঞাসা করেন যে সিপিআইএম শূন্য নির্বাচনে, এটা এখান থেকে এগিয়ে আসতে আপনাদেরকে কত কসরত করতে হচ্ছে। ভোটে জিততে আমাদের খুব বিশেষ কসরত করতে হচ্ছে না, আমাদেরকে কসরত করতে হচ্ছে ভোটের ইস্যু ঠিক করবার জন্য। আপনি সারা দিন ধরে গরিব মানুষের জন্য লড়াই করলেন, সারা দিন ধরে বেকার যুব সমাজের জন্য লড়াই করলেন, শিক্ষিত চাকরি দেওয়ার জন্য। আপনি সারা দিন ধরে কৃষকের ফসলের দামের জন্য লড়াই করলেন, বিদ্যুতের দাম বেড়ে গেছে তার বিরুদ্ধে লড়াই করলেন। আপনি সারা দিন ধরে মানুষের মূল ইস্যুতে লড়াই করলেন। রাত্রিবেলায় গিয়ে কোথাও একটা দাঙ্গা বাঁধিয়ে দিল তৃণমূল আর বিজেপি মিলে, তারপর গিয়ে বললো তুমি মুসলিম তুমি আমাকে দাও, ও তুমি হিন্দু তুমি আমাকে দাও, ব্যাস নাও হয়ে গেল। এটাই তো হচ্ছে পশ্চিমবাংলায়। কিন্তু এই রাজনীতি দীর্ঘদিন চলবে না। এই রাজনীতির ধারক, এই রাজনীতির এই ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স, যে হিন্দু মুসলিমে ভাগ করার এই রাজনীতি তো শুরু করেছিল ব্রিটিশরা, ইংরেজরা যখন এদেশে ছিল। তো এই রাজনীতি যদি চলতে থাকতো তাহলে এখনো তো আমি আপনি কোনো না কোনো ব্রিটিশের বাড়িতে গোলামি করতাম, আমরা তো স্বাধীন ভারতবর্ষে থাকতে পারতাম না। তাহলে এই ধর্মের কারবারিদের রাজনীতি যখন ব্রিটিশদের হাত থেকে আমরা কাটতে পেরেছিলাম, এখানেও শেষ হবে, হয়তো সময় লাগবে।